হ্যালো, ওয়েলকাম অল। আজকে জাস্টিস নাটকটার পার্ট টুটা আমি শেষ করব বলেছিলাম। পার্ট টুটা মানে প্রায় আগের ভিডিও যেটা তোমার পার্ট নম্বর 10 ছিল, 10 নম্বরে, সেখানে দেখেছো প্রায় শেষের দিকে, এবং যে অংশটুকু বাকি আছে সেই জায়গাটা কিন্তু সত্যি ইম্পর্ট্যান্ট। কেননা এখানে জাজ মানে ফল্টারের এগেনস্টে যে রায়গুলো দেবে এবং তাকে কত বছরের জন্য সাজা দেবে বা সেই রকম যে জিনিসগুলো এখানে প্রকাশ পাবে সেগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবং এখান থেকে শর্ট কোয়েশ্চেনও অনেক আছে, সেটা আমি প্রথমে বলে রাখলাম। শর্ট কোয়েশ্চেনগুলো তোমরা যদি ভালোভাবে এই জায়গাটুকু পড়ো অনেকটাই অ্যাটেন্ড করা যায় এই জায়গা থেকে, ঠিক আছে? সেই জন্য এর জন্য আমি একটা স্পেশাল পার্ট বানাচ্ছি, পার্ট টুর লাস্ট পার্টটা। ওকে, এবার দেখো যদি তারপরে অসুবিধা হয় তাহলে তো জানাতেই পারো, তাই না? তাহলে এখানে দেখেছিলে যে জাজ জাজ কি বললো দেখো, ফ্রমকে উদ্দেশ্য করে কিছু কথা বলছে। ফ্রম মানে যিনি আমাদের ফল্ডারের হয়ে কথা বলছিল, তাকে উদ্দেশ্য করে ফল্ডারকে সামনে রেখে কিছু কথা তিনি কিন্তু বলছেন। এই যে এখানে যেমন বললো দেখো, যে আমি পড়েছিলাম যতদূর সম্ভব 1 মিনিট, এই যে ক্রিমিনাল অবধি, তাই না? এই যে বলেছে যেখানে এই যে এই জায়গাটা, হোয়েদার হি ওয়াজ ওয়েল অ্যাডভাইসড টু ডু সো, ডু আছে বলেছিলাম, ঠিক আছে, প্রিন্টিং মিস্টেক যাই হোক, টু ডু সো ইজ অ্যানাদার ম্যাটার। তাহলে এই জায়গাটুকু এরমভাবে পড়বে, হোয়েদার হি ওয়াজ ওয়েল অ্যাডভাইসড, ওয়েলের পরে একটা হাইফেন দিতে পারো, ঠিক আছে, ওয়েল অ্যাডভাইসড টু ডু সো ইজ অ্যানাদার ম্যাটার। তাহলে এখানে কি বলছে, এখানে ফ্রমকে উদ্দেশ্য করে বলছে যে ফল্টার যাই করেছে করেছে, এবার হি ওয়াজ ওয়েল অ্যাডভাইসড। ওয়েল অ্যাডভাইসড শব্দটার অর্থ কি? মানে ধরে নাও ওয়াইজ টু ডু, ওয়েল অ্যাডভাইসড, ঠিক আছে, একজনকে ভালো কিছু উপদেশ দেওয়া। তাহলে এখানে বলছে যে ফল্ডারের হয়ে যদি মার্সি চাইতে, যদি তার জন্য ক্ষমা চাইতে, তাহলে প্রথমেই এই সমস্ত কিছু ঘুরিয়ে পেঁচিয়ে না বলে প্রথমেই বলতে হতো এই সমস্ত এই রোমান্টিক ব্যাপারটাকে তুলে আনা উচিত ছিল না। এই সমস্ত কিছু জাজটা বলতে চাইছে, কিন্তু একজন তো নিজের সাফাই বলবে, তাই না? নিজে কেন বলতে চাইবে না ব্যাকগ্রাউন্ডগুলো, ফল্ডার, রুথ, এই সমস্ত কিছু ঘটনাগুলো কেন বলবে না? সেইটা জাজ বুঝছে না, জাজ এটা বললো। তারপরে কি বললো, হি ক্লেইমড দ্যাট, হি বলতে গেলে বারবার বুঝতে পারছো যে হি বলতে গেলে কিন্তু ফ্রমের কথা বলেছে, এখানে উল্টো পাল্টা করে দিও না, ফ্রমের কথা বলেছে, ফল্ডারের কথা বলছে না কিন্তু জাজ। মানে হি ক্লেইমড দ্যাট ইউ শুড বি ট্রিটেড, কাকে উদ্দেশ্য করে বলছে? ফল্ডারকে উদ্দেশ্য করে, ইউ শুড বি ট্রিটেড। মানে ধরো না ফল্ডারের দিকে তোমার ইন্ডেক্স করে বলছে যে ফ্রম এইটা ক্লেম করেছিল, দাবি করেছিল যে তোমাকে একজন পেশেন্ট হিসাবে দেখতে, রাদার অ্যাজ আ পেশেন্ট দেন, বরং রাদার মানে রাদারের ব্যবহারটা অনেক ক্ষেত্রে খুব সুন্দর হয়, উড রাদার, রাদার তোমার উড রাদার, এই সমস্ত কিছু ব্যবহারগুলো, যাই হোক, দেন অ্যাজ আ ক্রিমিনাল। তাহলে ক্রিমিনাল হিসাবে না দেখে, একজন আসামি হিসাবে না দেখে, দোষী ব্যক্তি হিসাবে না দেখে তোমাকে একজন পেশেন্ট হিসাবে, রোগী হিসাবে দেখা, রোগী হিসাবে তোমার ট্রিট করা, তোমাকে ভালো করে তোলা, সেইটা উচিত ছিল আমাদের, সেইটা বলেছিল কে? ফ্রম। অ্যান্ড দিস প্লি, আজকে তাহলে এখান থেকে শুরু হবে এই জায়গাটা, দেখো। অ্যান্ড দিস প্লি অফ হিজ মানে ফ্রমের এই যে দাবি, হুইচ ইন দ্য এন্ড অ্যামাউন্টেড টু বি এ প্যাশনেট আপিল, দেখো কি বলেছে। আর এই যে এই দাবিটা, যেটা শেষ কোথায় হলো না, প্যাশনেট আপিলের ক্ষেত্রে। প্যাশনেট আপিল বলতে এই যে রুথের সঙ্গে যে রিলেশনটা, সেইটাও তো ফ্রম বলেছে, তাই না, আদালতের সামনে তুলে ধরেছে। তাহলে সেই জায়গাটা বলছে কিন্তু, হি বেসড ইন ইফেক্ট অন অ্যান ইনডিক্টমেন্ট আছে, এই উচ্চারণটা খুব মজার, এই উচ্চারণটা ভালোভাবে দেখো। ইনডিক্টমেন্ট হয় একটা উচ্চারণ, আর একটা হয় ইনডাইটমেন্ট, ঠিক আছে? এই যে উচ্চারণটা ডাইট হয়, অনেকটা খাবারের ডাইটের মতো, ডাইট করা, ওটা ডায়েট, এটা ডাইট। ইনডাইটমেন্ট বা ইনডিক্টমেন্ট মানে কি, কোনো অভিযোগ বা লিখিত অভিযোগ, এরকম। তাহলে কি বলছে, হি বেসড ইন ইফেক্ট অন অ্যান ইনডিক্টমেন্ট অফ মার্চ অফ জাস্টিস। মার্চ অফ জাস্টিস মানে কি বলতো? মার্চ মানে এখানে মার্চ মাসের কথা বলছে না, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তা বলছে না, কিন্তু মার্চ অফ জাস্টিস বলতে এই যে আমাদের ইয়ে বলেছিল না, ফ্রম কি বলেছিল দেখো, ফ্রম বলেছিল সেই জাস্টিস ব্যাপারটা, বিচার ব্যাপারটা অনেকটা একটা চাকার মতো, একটা সার্কেলের মতো, একবার যদি কেউ ঠেলে দেয়, একবার যদি কেউ পুশ করে, তাহলে এটা ঘুরেই যায়, কবে যে শেষ হবে। মানে মার্চ মানেও তাই, মার্চ মানে কি হয়, একটা হাঁটাকে বোঝায় মার্চ করা, যেমন তোমার আর্মি ম্যানরা করে, পুলিশরা করে, এরকম সেই কথা বলা হয়েছে, ঠিক আছে? তাহলে কি বলছে, হি বেসড ইন এফেক্ট অন অ্যান ইনডিক্টমেন্ট অফ দ্য মার্চ অফ জাস্টিস। তাহলে তিনি অর্থাৎ ফ্রম দাবি করেছিল যে জাস্টিসের ব্যাপারটা ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে, শেষ হয় না, ঠিক আছে, এর সীমা নেই, এই জিনিসটা ফ্রম অভিযোগ করেছিল, ইনডিক্টমেন্ট করেছিল বা ইনডাইটমেন্ট অর্থাৎ অভিযোগ করেছিল, হুইচ হি প্র্যাকটিক্যালি অ্যাকিউজড অফ কনফার্মিং অ্যান্ড কমপ্লিটিং দ্য প্রসেস অফ ক্রিমিনালিটি। তাহলে বুঝতে পারছো যে ফ্রম শেষে এইটাই অ্যাকিউজ করেছিল
যে একটা প্রসেস মানে বিচারের মাধ্যমে ক্রিমিনালকে শাস্তি দেওয়ার জন্য অনেকটা লেট হয়ে যায়। এটা কিন্তু জাজ ভালোভাবে কিন্তু ওকে অপমানও করে দিল, বুঝতে পারছো ফ্রমকে, যে তুমি এই কথাগুলো বলেছিলে, এর ভিত্তিতে দেখো কেমন সাজা দিই আমি, এই জিনিসটা কিন্তু বলে দিল। ঠিক আছে, যে প্রসেস অফ ক্রিমিনালিটি যাই বা হোক না কেন, বিচার ব্যবস্থার একটা পন্থা থাকে, একটা নির্দিষ্ট নিয়ম থাকে, সেইটা বলতে চাইছে। কিন্তু এখানে জাজ কিন্তু একদম কনজারভেটিভ, বুঝতে পারছো, মানে অনেকটা রোবটের মতো ব্যবহার করছে, মেশিনের মতো, কোনো ইয়ে নয়, মানে তোমার সিম্প্যাথি নয়, তোমার সহানুভূতি নেই। এইটা কিন্তু আরও ক্লিয়ার হবে যত তুমি লাস্টের দিকে এগোবে, মানে অ্যাক্ট টুটা শেষের দিকে এগোবে। নাও ইন কনসিডারিং হাউ ফার আই শুড অ্যালাউ ওয়েট টু হিজ আপিল, এইবার দেখো এখানে অনেকটা মানে গডের মতো ব্যবহার করছে, দেখো ভগবানের মতো, ঈশ্বরের মতো বলছে যে নাও ইন কনসিডারিং হাউ ফার, এইবার হচ্ছে আমার পালা, আমি তো ঠিক করব কি রায় দেবো না দেবো, জাজ নিজেই তো ঠিক করবে। সেই জন্য বলছে দেখো ওয়েট শব্দটার অর্থ এখানে কি বলেছে, ভ্যালিউ, ভ্যালিউ দেওয়া। যে সে যা আপিল করলো যে ফলটারকে আর জেলে ভরেন না, একে তো 2-3 মাস ধরে জেলে ছিল, তাতেই ওর অবস্থা একদম কাহিল হয়ে গিয়েছে, তারপরে যদি আবার জেল খাটে, এরকম একটা বললো। প্যাশনেট রুথের ব্যাপারটা বললো, ওর গোটা কেরিয়ার পড়ে আছে 23 বছরের পরে, সেইটা বলেছিল। সমস্ত কিছুর ভিত্তিতে বলছে যে এইটা আমার ব্যাপার, যে এই বিষয়টাকে কতদূর কতটা আমি মূল্য দিতে পারি, মূল্য দেবো আমি। ঠিক আছে, জাজ বললো কিন্তু আই হ্যাভ আ নাম্বার অফ ফ্যাক্টরস টু টেক ইনটু অ্যাকাউন্ট। তাহলে কি বলছে দেখো, শুধু তো ফ্রমের কথাটা এগোলে হবে না, ফ্রমের কথা দিয়ে আমার তো প্রচুর, মানে আই হ্যাভ নাম্বার অফ ফ্যাক্টরস, বুঝতে পারছো, যে আমার অনেক বিষয় আছে দেখার জন্য। আমাকে ক্লিভারের কথা বিচার করতে হবে, ফ্রমের কথা বিচার করতে হবে, তোমার বাদ বাকি সকলের উদ্দেশ্য করে সকলকে নিয়েই বলছে যে সকলের কথাগুলোকে আমার মাথায় রাখতে হবে, টেক ইনটু অ্যাকাউন্ট, গ্রাহ্য করা। ঠিক আছে, আই হ্যাভ টু কনসিডার অন দ্য ওয়ান হ্যান্ড দ্য গ্রেভ নেচার অফ ইউর অফেন্স। এবার ভালোভাবে জাস্ট এই জায়গাটা তুমি একটা ইমেজ এঁকে নাও মনের মাঝে, যে জাজ বসে আছে, ফল্ডার আছে, ফল্ডারকে উদ্দেশ্য করে বলছে দেখো একদিকে যেমন আমি তোমার গ্রেভ নেচার, গ্রেভ মানে ধরে নাও গম্ভীর, গম্ভীর একটুখানি গম্ভীর প্রকৃতির। ঠিক আছে, এবার গম্ভীর মানুষ দু জায়গায় হয়, এক জায়গায় একটুখানি নিজের মাঝে আত্মহং বোধ, আর এক জায়গায় মানে জেনারেলি কথা না বলতে পারলে ইন্ট্রোভার্ট। গ্রেভ মানে যে খারাপ এমন কিছু কথা নাই কিন্তু, ঠিক আছে, নিজের মাঝে থাকে, নিজের মাঝে ভালো থাকে, দ্যাটস গুড, তাই না? তাহলে বলছে একদিকে যেমন তোমার এই যে গ্রেভ নেচার অফ ইউর অফেন্স, মানে ফল্ডারকে গ্রেভ বলছে না, বলছে যে তোমার যে ক্রাইমটা করেছো তার যে জটিলতা, অফেন্স, অন্যায়টা, ঠিক আছে, তোমার এই অন্যায়ের জটিলতা, গাম্ভীর্য মানে গম্ভীরতা, অন্যায়টা তো আর ভালো ছোটোখাটো নয়, ফর্জেরি ব্যাপার। দ্য ডেলিবারেট ওয়ে, ডেলিবারেট মানে ইচ্ছাকৃত, ইন হুইচ ইউ সাবসিকুয়েন্টলি অল্টার্ড দ্য কাউন্টার ফয়েল দ্য ডেঞ্জার ইউ কজড টু অ্যান ইনোসেন্ট ম্যান অ্যান্ড দ্যাট টু। আচ্ছা বেশ, তাহলে এই জায়গাটা কি বলেছে দেখো, এবং পরপর তুমি যে ইচ্ছাকৃত ভুলগুলো করে গিয়েছিল, সাবসিকুয়েন্ট শব্দটা প্রচুর আছে, আগেও আমি বলেছি পরপর পরপর হয়ে আসাটাকে বলে। তাহলে ধীরে ধীরে তুমি পরপর যে জিনিসগুলো করলে, যে ভুলগুলো করলে, চেক অল্টার করলে, তারপরে কাউন্টার ফয়েল অল্টার করলে, তারপরে সেই দোষটা আবার কার উপরে গেল না, একজন ইনোসেন্ট ম্যান অর্থাৎ ডেভিসের উপরে চলে গিয়েছিল প্রথমে। তারপরে টু মাই মাইন্ড ইজ আ ভেরি গ্রেভ পয়েন্ট, আমার মতে, টু মাই মাইন্ড মানে টু মি, আমার কাছে জাজ বলছে যে এগুলো তো খুবই একটা গম্ভীর বিষয়, মানে এগুলোকে গম্ভীর বিষয় মানে কি, যে বিষয়টাকে জাজ করতে আমাদের মাথা হিলিয়ে দেয়, মনকে হিলিয়ে দেয়, নাড়িয়ে দেয়, ঠিক আছে, সহজ সরল নয়। অ্যান্ড আই ফাইনালি হ্যাভ টু কনসিডার দ্য নেসেসিটি অফ ডিটারিং আদার্স ফ্রম ফলোয়িং ইউর এক্সাম্পল। এই লাইনটা হচ্ছে সত্যি সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং বর্তমানের বিচার ব্যবস্থার ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট। কি বলেছে দেখো, বলছে যে আই হ্যাভ টু কনসিডার, আমাকে তো এইটা বিবেচনা করতে হবে, বিচার করতে হবে, দ্য নেসেসিটি অফ ডিটারিং আদার্স, ডিটারিং মানে বিরত রাখা বা ভয় দেখি বিরত রাখাকে বলা হয় ডিটারিংস। ঠিক আছে, তাহলে এই যে তুমি যে এক্সাম্পলটা বাবা রেখে গেলা, এই যে চুরি করার, ফরজারির, ওকে, তার থেকে অন্যকে আমাকে সরিয়ে রাখতে হবে, অন্য তোমার যে জুনিয়র হোক সিনিয়র হোক তোমার দেখে শিখবে মানুষ, সেইটাকে সরিয়ে রাখার জন্য, তাদেরকে বিরত রাখার জন্য তোমাকে এমন কিছু শাস্তি দিতে হবে যাতে ভয়ে এরকম কেউ না করে। ঠিক আছে, যেমন ধরে নাও নির্ভয়া কাণ্ড, তার শাস্তিটা রিসেন্ট হলো, ঠিক আছে, একটুখানি অ্যাড করছি বলে কিছু মনে করো না, জাস্ট বোঝানোর জন্য। তাহলে প্রথমেই যদি তাদেরকে শাস্তি দিয়ে দেয়, তাদের তো বিচারে প্রমাণের দরকার নাই, সব কিছু তো সকলের মানে সকলেই জানে, সব কিছুই প্রমাণিত, তারপরেও এত বছর ধরে কেসটা ঝুললো। এবার সঙ্গে সঙ্গে যদি উপযুক্ত শাস্তি দিয়ে দিত, তাহলে আর এরকম কেস ঘটবে, এরকম অন্যায় কিন্তু আর কোনো আনফেয়ার মেয়েদের উপর করবে না। তাহলে এই যে জাজ, তখনকার বিচার ব্যবস্থা কিন্তু যদিও কঠোর ছিল, খানিক অত্যধিক কঠোর, কিন্তু তবুও সেফ ছিল,
যদিও ফল্ডারের ক্ষেত্রে আমাদের দুঃখ হচ্ছে যে ফল্ডার হয়তো বেঁচে গেলেই ভালো হতো, বেচারা সেরকমও তো কিছু করেনি। কিন্তু তখনকার দিনে এই সমস্ত মানে বিচার ব্যবস্থায় কোনো শিথিলতা ছিল না, ভুল করলো বাস তাকে একদম এমন কষ্ট দিয়ে দাও, শাস্তি দিয়ে দাও যাতে অন্য কেউ সেটা না করে, যেটা বর্তমানে দরকার। অন দি আদার হ্যান্ড অন্য দিকে এবার দেখো দুটো দিক বিচার করছে জাজ। একদিকে বললো যে তুমি পরপর ভুল করেছো, তোমার এই যে ফর্জারি জটিলতা, একে তোমার জন্য অন্য এরকম শিখছে, এরকমভাবে এই ভুলটাও করতে পারে, এইটা বিচার করলো। অন দ্য আদার হ্যান্ড অন্য দিকে বলছে দেখো আই হ্যাভ টু বেয়ার ইন মাইন্ড, এইটাও আমাকে মনে রাখতে হচ্ছে, মাথার মধ্যে রাখতে হচ্ছে যে দ্যাট ইউ আর ইয়াং, তুমি তরুণ, তো ভুল হয়ে যেতেই পারে। দ্যাট ইউ হ্যাভ হিদার টু বোর্ন আ গুড ক্যারেক্টার। তাহলে এই যে হিদার টু এই শব্দটার অর্থ কি বলেছে দেখো, দ্যাট ইউ হ্যাভ হিদার টু, হিদার টু মানে বলতে পারো এটা আগেকার ইংলিশ, তো এগুলো এখন ব্যবহার করা হয় না, মানে টিল নাও এখনো পর্যন্ত তুমি সত্যি করেই তোমার চরিত্র ভালো। ওর তো ফল্টার সম্পর্কে কেউ তো কিছু খারাপ বললো না, সকলেই বললো না ছেলে হিসাবে ভালো, কিন্তু যাই করছে করুক ছেলে হিসাবে ভালো। দ্যাট ইউ ওয়ার, ইফ আই অ্যাম টু বিলিভ, যে তুমি ছিলে, আমি যদি বিশ্বাস করি তোমার মানে তোমার সাপোর্টের যে কথাগুলো উঠে এসেছে সেগুলোকে যদি আমি বিশ্বাস করি, দ্যাট ইউ ওয়ার ইউর এভিডেন্স অ্যান্ড দ্যাট of your witnesses in a state of some emotional excitement when you committed this crime। তাহলে জাজ এইটাও বলছে যে একদিকে যেমন কঠোর জিনিসগুলো বললো যেগুলো আমাদের ভালো লাগলো না ফল্টের এগেনস্ট, এবার বলছে দেখো যে হ্যাঁ তোমার একটুখানি ইমোশনাল, এই যে ইমোশনাল ঠিক আছে বুঝতে পারছো, এনার্জেটিক মোশন ছিল, যে তোমার মাঝে একটুখানি উত্তেজনাও ছিল, যার জন্য তুমি হয়তো এই ক্রাইমটা করে ফেলেছো। আর সেটা কিসের ভিত্তিতে বলছে, যে তোমার যেসব উইটনেসের সাক্ষ্য প্রমাণ, তারপরে এই সমস্ত এভিডেন্স দেখে আমি এটা বলছি, ঠিক আছে। আই হ্যাভ এভরি উইশ, আমার সমস্ত ইচ্ছাই আছে, কনসিস্টেন্টলি উইথ মাই ডিউটি, নট only to you but to the community to treat you with leniency। leniency মানে ধরে নাও একটুখানি পোস্টয় থাকে, একটুখানি ধৈর্য, ঠিক আছে, এটা লেনিয়েন্সি উচ্চারণ হবে না, লিনিয়েন্সি উচ্চারণ। তাহলে কি বলছে দেখো, আমার সমস্ত মানে আমি একদম ধ্রুবতারার মতো ধ্রুব, ঠিক আছে, বলছে যে আমি ঠিক মতোভাবে দায়িত্ব পালন করব, কনসিস্টেন্টলি ধৈর্যভাবে একদম উপযুক্তভাবে আমি যে জায়গাটায় আছি সেই জায়গাটা ঠিকমতো কর্তব্যটা পালন করব, শুধুমাত্র তোমার ক্ষেত্রেই নয়, গোটা কমিউনিটির ক্ষেত্রে, সোসাইটির কেয়ারও আমি নেব, ঠিক আছে। সকলের কথাই আমি শুনেছি, এই সমস্ত কিছু লেকচারগুলো দেয় না যেরকমভাবে, সেগুলো দিচ্ছে ধরে নাও উইথ লেনিয়েন্সি, ধৈর্য সহকারে আমি সমস্ত কিছু শুনলাম বুঝলাম সব ধৈর্য নিয়ে। অ্যান্ড দিস ব্রিংস টু মি হোয়াট, এবং এইটা আমার কাছে কী সিদ্ধান্ত দিল দেখো, হোয়াট আর দ্য ডিটারমিনিং ফ্যাক্টরস ইন মাই মাইন্ড ইন মাই কনসিডারেশন অফ ইয়োর কেস। তাহলে কি বলছে, এবং এই সমস্ত জিনিসগুলো তোমার এই যে কেসটা ফর্জারির কেস, তাতে কি হলো, তাতে কিছু নির্ণায়ক জিনিস আমার মাথায় সেগুলো এঁকে দিয়েছে। মাই কনসিডারেশন মানে বিবেচনায়, বিচারে। তাহলে আমি এতক্ষণ ধরে জুরিদের কথায় যা বুঝলাম সেই বিষয়ের উপর ভিত্তি করে কিছু নির্দিষ্ট মানে এগুলো কি হয়, ডিটারমাইনিং মানে কি, নিরূপক না, মানে তোমার বলতে পারো নির্ণয় বা নিরূপক, এরকম যে কিছু নির্দিষ্ট বিষয় আমার মাথায় উঠে এসেছে। ইউ আর এ ক্লার্ক, দেখো এবার এগোচ্ছে জিনিসটা, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলবে দেখো, জাজ হলেও সে তো আর একদম সেই যতই কনজারভেটিভ হোক মানুষ তো বটে, তাই না। ইউ আর এ ক্লার্ক ইন আ লয়ার্স অফিস, দেখো লয়ারের অফিসে তুমি ক্লার্ক, বুঝতে পারছো, একটা আইনজীবীর অফিসে। দ্যাট ইজ আ ভেরি সিরিয়াস এলিমেন্ট ইন দিস কেস, এইটাই হলো এই কেসের সবচেয়ে বড় ব্যাপার। একটা চোর যদি আবার চুরি করে তাহলে কোনো ব্যাপার না, কারণ ওর গায়ে স্ট্যাম্প থাকে, কিন্তু ধরে নাও কেউ একজন স্কুলের একটা যদি ক্লার্ক হয়ে নিজে কোশ্চেন পেপার চুরি করে তাহলে কেমন হয়ে যায় ব্যাপারটা, সেইটা এখানে বলেছে যে তুমি নিজে ক্লার্ক, তুমি যেখানে আইনের রক্ষক সেই জায়গাটা তুমি আইন ভাঙছো এরকমভাবে ফর্জারি করে, যতই তোমার ইমোশনাল চাপ হোক, যতই রুথ হানিওয়েলের প্রতি তোমার অ্যাট্রাকশন হোক, যাই হোক না কেন, তাই না, সেই জায়গাটা কিন্তু বলছে দেখো, দেয়ার ক্যান বি নো পসিবল এক্সকিউজ মেড ফর ইউ অন দ্য গ্রাউন্ড দ্যাট ইউ ওয়ার নট ফুলি কনভার্সেন্ট শব্দটার অর্থ দেখো, একটা শব্দ আছে কনভারসেশন মানে কি, কথোপকথন, দেখো ওখান থেকে এইটা লিঙ্ক পাবে। এবার কনভারসেশন আমরা তার সঙ্গে করি যে আমাদের পরিচিত হয়, এবার অপরিচিত মানুষের সঙ্গে যদি তুমি কথোপকথন করো মোটামুটি তাকে চিনে ফেলো, যদিও প্রাইভেটলি নাই চিনতে পারো, তাহলে কনভারসেন্ট মানেও তাই তোমার ওই অ্যাকোয়েন্টেড, পরিচিত, বুঝতে পারলে, অ্যাকোয়েন্টেডের পরেও কিন্তু উইথ বসে। এবার তাহলে কি বলেছে যে এই সমস্ত কিছু দেখে এটাই বলতে চাইছে যে you were not fully conversant with the nature of your crime you are committing। তাহলে কি বলছে, তুমি যেহেতু একজন ক্লার্ক ছিলে
তাই এই সমস্ত এই যে চুরি ডাকাতির ব্যাপারে নিশ্চয়ই তুমি খুব ভালোভাবে পরিচিত ছিলে না। এই যে বলেছে নট ফুলি কনভার্সেন্ট, মানে নট ফুলি অ্যাকোয়েন্টেড উইথ দ্য নেচার অফ দ্য ক্রাইম ইউ আর কমিটিং, যে ভুলটা তুমি করে চলেছিলে, ঠিক আছে। অ্যান্ড দ্য পেনাল্টিস দ্যাট অ্যাটাচ টু ইট, অ্যান্ড দ্য পেনাল্টি শব্দটার অর্থ শাস্তি, এবং সেই পেনাল্টি সম্বন্ধেও তুমি নিশ্চয়ই ঠিকমতো অ্যাকোয়েন্টেড নয়, বুঝতে পেরেছো? মানে এই কনভার্সেন্ট উইথের সঙ্গে দুটো শব্দ, একটা হলো যে ক্রাইম যেটা করছিল সেটা, আর একটা হলো শাস্তিটা, মানে দুটো সম্পর্কে তুমি কিন্তু অপরিচিত। ইট ইজ সেইড, এইটা বলা হয়, হাউ এভার দ্যাট ইউ আর ক্যারিড অ্যাওয়ে বাই ইউর ইমোশন। ইট ইজ সেইড হাউ এভার, যাই হোক না কেন, এইটা তো ব্যাপার যে তুমি তোমার ইমোশনের দ্বারাই পরিচালিত হয়েছিলে, ক্যারিড অ্যাওয়ে, তোমাকে ইমোশনের জন্য এই সমস্ত কাজগুলো করতে হয়েছিল। দ্য স্টোরি হ্যাজ বিন টোল্ড হিয়ার টুডে অফ ইউর রিলেশন উইথ দিস মিসেস হানিওয়েল। এই ব্যাপারটা আমি বললাম আগের ভিডিওতে, ইয়ারটা কেন লেখে, তাই না? যে কি বলছে দেখো, যে গল্পটা আমি শুনলাম, গল্প বলতে এখানে হেও করে বলছে না, ছোট করে বলছে না, যে বর্তমানে তোমার যে রিলেশন মিসেস হানিওয়েলের সঙ্গে, এই জায়গাটাই তখনকার দিনে সবচেয়ে খারাপ জিনিস, তাই না? একটা ম্যারিড ওম্যানের সঙ্গে তাকে যতই অত্যাচার করুক, এই জায়গাটা তখনকার সোসাইটিকে, এখনকার সোসাইটি মেনে নিতে পারে না। সে যে একটা ইন্ডিপেন্ডেন্ট মহিলা, তাই না? ইন্ডিপেন্ডেন্ট হোক, ডিপেন্ডেন্ট হোক, যাই হবে হোক না কেন, তার নিজস্ব তো একটা রাইট আছে, তাই না? সে তো স্বাধীন বটে, স্বাধীন ভারতে, তবুও স্বাধীন নয়। তাহলে এই জায়গাটার জন্যই ফলটারে শাস্তিটা হবে বেশি। দেখো কীরমভাবে বর্ণনাটা দেবে জাজ এখানে। বলছে যে তোমার সঙ্গে যে রুথ হানিওয়েলের রিলেশন, সেটা সম্পর্কে আমি জানলাম, বুঝলাম, সেটা তো বলা হলো, হ্যাজ বিন টোল্ড, ভয়েস চেঞ্জের মতো বলেছে, বুঝতে পারলে? মানে হ্যাজ বিন টোল্ড বাই রুথ হানিওয়েল, হ্যাজ বিন টোল্ড বাই ফ্রম, হ্যাজ বিন টোল্ড বাই ফল্ডার হিমসেলফ, এরকম বলেছে। অন দ্যাট স্টোরি বোথ দ্য ডিফেন্স অ্যান্ড দ্য প্লি ফর মার্সি ওয়ার ইন ইফেক্ট বেসিড। আচ্ছা, বেস্ট, এইটা বেস্ট যখন তোমার ভার্ব হয় তখন বেস্ট হয়, যখন অ্যাডজেক্টিভ হিসাবে উচ্চারণ হয় তখন বেসিড হয়, যেমন ব্লেসিড আর ব্লেসড, এরকম। তাহলে কি বলছে দেখো, দুটো এই যে এই স্টোরিটা শুনলাম আমি, দুটোই মানে ডিফেন্সে যে বলেছে, দুজনের কথাই বলেছে। একজন প্লি অর্থাৎ তোমার ইয়ের কথা বলছে, আমাদের ফ্রমের কথা, ডিফেন্সে হয়ে ইয়ের মানে ক্লিভারের কথা, দুজনেরই যে কথাটা বলেছে তোমার সঙ্গে হানিওয়েলের, রুথ হানিওয়েলের যে রিলেশন, সেটা অবশ্যই বিষয় ভিত্তিক, তাই না? ইজ ইফেক্ট বেসিড। হাউ ওয়াজ দ্যাট স্টোরি, না গল্পটা কী ছিল একবার শুনিয়ে দেবে। ইট ইজ দ্যাট ইউ আ ইয়াং ম্যান, তুমি একটা যুবক পুরুষ, তরুণ যুবক হলো, অ্যান্ড সি আ ইয়াং ওম্যান, যদিও 3 বছরের বড়, ইয়াং ওম্যান 26 বছর বয়স ছিল, আনহ্যাপিলি ম্যারিড, যিনি তোমার অসুখীভাবে বিবাহিতা হয়ে পড়েছিলেন, যাই হোক, বা বিবাহের পর থেকে, দেখো বলেছিল ফার্স্ট চাইল্ড জন্মানোর পর থেকে কিন্তু টর্চার করতে লেগেছিল, মানে প্রথমে কিন্তু রিলেশন ভালোই ছিল কিছুদিন ওদের, যাই হোক, হ্যাড ফর্মড অ্যান অ্যাটাচমেন্ট, যেটা বর্তমানে একটা অ্যাটাচমেন্ট তৈরি করেছে, আর তোমাদের মাঝে একটা সংযোগ তৈরি করেছে, মানে ফল্ডারের সঙ্গে, রুথ হানিওয়েলের কথা বলছে, হুইচ ইউ বোথ সে, যেটা তোমরা দুজনেই বলেছো আর কি, রিপ্রেজেন্ট করেছো, ডিপিক্ট করেছো, উইথ হোয়াট ট্রুথ আই এম আনএবল টু গেজ। এই উচ্চারণটা GAUGE, ঠিক আছে? এই উচ্চারণটা কিন্তু গন্ডগোল হয়ে যায়, গগ উচ্চারণ করে ফেলো না। গেজ মানে হলো পরিমাণ, মানদণ্ড, বুঝেছো? মানে কোনো কিছু একটা হিসাব করার পরিমাণ, যে ব্যবসায়িক টার্ম বলতে পারো, বিজনেস টার্ম। বলছি এই জায়গাটা, এই যে এই সত্যিটা না আমি বুঝতে পারছি না, এই সত্যিটা আই এম আনএবল টু গেজ, এই জায়গাটা আমি মাপতে পারছি না কতটা ঠিক কতটা ভুল। জাজ বলছে, কেন বলছে বলো তো? মানে এইটার মাধ্যমে ও বোঝাতেই চাইলো যে হ্যাড নট ইয়েট রেজাল্টেড ইন ইমোরাল রিলেশন। দেখো এটা বুঝতে পারছো, যে ও বলছে যে যেহেতু তোমাদের বিবাহ, মানে তোমাদের সম্পর্কটা বিবাহ বহির্ভূত সম্পর্ক, সেই জন্য কিন্তু আমি এই জায়গাটা বুঝতে পারছি না, এই জায়গাটা আমি মেপে বলতে পারছি না কত ডিগ্রি ঠিক কত ডিগ্রি ভুল, এরকমভাবে বলছে, দেখছো? হ্যাড নট ইয়েট রেজাল্টেড ইন ইমোরাল রিলেশন, যদিও এটা ইমোরাল মানে কি, যে এটা তোমার মোরাল নয়, ইমোরাল, তাই হলো যে যদিও সেটা এখন ইমোরালে হয়নি, তবুও দেখো পরে আবার বলবে যে ইমোরাল ডিজাইন বলে একটা শব্দ আছে। দেখো ইমোরাল রিলেশন মানে ওরা তো একসঙ্গে একসঙ্গে লিভিং করেনি, মানে রুথ হানিওয়েল আর ফল্ডার, ওরা জাস্ট চলে যাওয়ার প্ল্যানটা করেছিল। তার জন্য বলেছে যে যদিও মেরা সমাজকে বাহার হে, আমি বুঝতে পারছি না ব্যাপারটা, তবুও এইটা এখনও কিন্তু ইমোরাল হয়নি, কিন্তু হয়ে যেত, সেটাই বলতে চেয়েছে। দেখো, বাট হুইচ ইউ বোথ অ্যাডমিট ওয়াজ অ্যাবাউট টু রেজাল্ট ইন সাচ রিলেশনশিপ। তাহলে সেই জায়গাটাই বলছে, কিন্তু তোমরা যেভাবে বর্ণনা দিলে 11:45 চলে যেতে, ঠিক আছে, তাহলে কি হতো তখন কিন্তু, হ্যাঁ সেই রিলেশনটা ইমোরালি হয়ে যেত। মানে একসঙ্গে লিভ ইন করতে গেলে বিবাহ ওই স্ট্যাম্পটা চাই আর কি, এইটাই বলছে এসে, বুঝতে পারলে? যতই টর্চার করুক তখন ডিভোর্সের দ্বারা বাইরে বেরিয়ে আসতে হবে, এবং তারপরে অন্যজনকে অ্যাকসেপ্ট করার জন্য তাকে আবার বিয়েটা চাই, এই স্ট্যাম্পটা চাই।
বর্তমানেও চায়, তখনও চাইতো, মাস্ট, কিছু করার নাই। তারপরে ইওর কাউন্সিল হ্যাজ মেড অ্যান অ্যাটেম্প টু পেলিসিয়েট দিস। আচ্ছা এইটা হচ্ছে মিটিগেট, মানে কমানো, সেইটা বলেছে, বুঝতে পারলে, যে আপনাদের কাউন্সিল অর্থাৎ বা তোমাদের কাউন্সিল ফ্রমের কথা বলেছে যে এই জায়গাটা একটুখানি কমাতে চেয়েছিল, এই দোষটা, ভুলটা আর কি। অন দ্য গ্রাউন্ড দ্যাট ওম্যান ইজ ইন হোয়াট হি ডেসক্রাইবস, এবং তিনি যেভাবে মহিলাটার বর্ণনা করেছিলেন অন দ্য গ্রাউন্ড, কি বলেছিলেন, আই থিঙ্ক অ্যাজ আ হোপলেস পজিশন, আমার তো মনে হয় হোপলেস পজিশন, যেখানে কোনো আশা থাকে না, সেই জায়গাটা ঠিক মতো জাজ বুঝতে পারছে, অথচ দোষও দিচ্ছে। দেখো বলছে যে রুথের কোনো দোষ ছিল না, এটাই বলতে চাইছে, যে রুথ একটা হোপলেস পজিশনে ছিল। অ্যাজ টু দ্যাট আই ক্যান এক্সপ্রেস নো অপিনিয়ন, তাহলে কি বলছে, সেই জন্য আমি এই বিষয়ে কিন্তু কিছু বলতে চাইছি না। আই ক্যান এক্সপ্রেস নো ওপিনিয়ন, কোনো কিছু বলবো না। রুথ হানিওয়েলকে নিয়ে ওর কোনো ব্যাপার নাই জাজের। শি ইজ আ ম্যারিড ওম্যান, বিবাহিতা মহিলা, অ্যান্ড দ্য ফ্যাক্ট ইজ পেটেন্ট শব্দটার অর্থ ক্লিয়ার, স্পষ্ট, স্বচ্ছ, ঠিক আছে, সুস্পষ্ট, দ্যাট ইউ কমিটেড দিস ক্রাইম উইথ দ্য ভিউ অফ ফার্দারিং অ্যান ইমোরাল ডিজাইন। এই যে বলেছে দেখো ইমোরাল ডিজাইন, আগে একটা ছিল না ইমোরাল রিলেশন, এবার বলেছে দেখো ইমোরাল ডিজাইন কেন বলেছে, বলছে সে তো একটা ম্যারিড ওম্যান, তাই না, বিবাহিত মহিলা, সেটা ফলটা জানতো, সেটা ভালো করেই জানতো। এবার বলেছে তারপরেও তুমি এই যে এই ভুলটা করলে, এই ভুলটা কেন করলে, তুমি তারপরে তার সঙ্গে একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি করার জন্য, সেইটা কিন্তু ইমোরাল ডিজাইন। ডিজাইন শব্দটার অর্থ জামা কাপড়ের ডিজাইন বলেনি, এটা বলছে প্ল্যান, হলো ডিজাইন শব্দটার অর্থ। তাহলে তুমি এই যে ফার্দারিং, মানে ওকে নিয়ে একটা ইমোরাল দিকে এগিয়ে যেতে, ওকে নিয়ে একটা যেটা সমাজে স্বীকৃতি দিত না, সেই রকম একটা জায়গায় তুমি কিন্তু এগিয়ে যেতে, বুঝতে পারলে। জাজ কিন্তু এই জায়গাটা ক্লিয়ার করে দিল যে তোমাদের মাঝে এইটা ঠিক হয়নি। তাহলে কি বলেছে তারপরে দেখো, নাও হাউ এভার আই মাইট উইশ আই এম নট এবল টু জাস্টিফাই টু মাই কনসাইন্স আ প্লি ফর মার্সি হুইচ হ্যাজ বিন আ বেসিস এনিমিক্যাল টু মোরালিটি। এনিমিক্যাল শব্দটার অর্থ অপোজড, মানে ধরে নাও শত্রু, বিরোধী, এরকম। মোরালিটি মানে নৈতিকতা। তাহলে বুঝতে পারছো যে বলছে আমি যদিও এই ব্যাপারটাকে যদি এবার জাজ করতে চাই, ব্যাপারটা মানে যদি তোমার হয়ে কথা বলতে চাই, তোমাকে যদি বাঁচাতে চাই, তাও আমি পারবো না। কেন পারবো না? কেননা এই ব্যাপারটা না, এই যে ক্ষমা করতে পারবো না, তার কারণ একটাই, যে তুমি যে কাজটা করেছো, একটা ইমোরাল ডিজাইন, একটা বিবাহিত মহিলার সঙ্গে রিলেশন স্থাপন করার চেষ্টা করেছো, সেইটা কি নৈতিকতার বিরুদ্ধে কথা বলে, বিরোধিতা করে। সেই জন্য আমি তোমার হয়ে কথা বলতে পারবো না। ইট ইজ ভিসিয়েটেড। আচ্ছা বেশ, দেখো ভালো করে স্পেলিংটা দেখো, ভিসিয়েটেড অ্যাব ইনিশিও। তাহলে কি বলছে দেখো, ভিসিয়েটেড শব্দটা ভিসিয়েট থেকে এসে ভিসিয়েটেড, ঠিক। তাহলে এখানে কি হলো দেখো, ভিসিয়েটেড মানে কলুষিত, অ্যাব ইনিশিয়েটো মানে, অ্যাব ইনিশিয়েটো শব্দটার অর্থ হলো শুরু থেকে শেষ, স্পয়েল ফ্রম দ্য বিগিনিং বলতে পারো, একদম প্রথম থেকে শেষ অবধি গোটাটাই খারাপ। মানে কেন বলছে এখানে, বলছে যে এই ব্যাপারটা না পুরোপুরি শুরু থেকেই নষ্ট ব্যাপার, শুরু থেকে একটা বাজে ব্যাপার। এখানে জাজ বলছে, আমি বলছি না। জাজ কি বলছে, এই যে তুমি তো প্রথম থেকেই জানো ফল্টার, যে ও একটা বিবাহিতা মহিলা, তুমি অন্যভাবে জিনিসটা হ্যান্ডেল করতে পারতে, কেন ওকে নিয়ে চলে যেতে হবে তোমার? চলে যাওয়ার জন্য তুমি কেন এত বড় স্টেপ নিলে? তাহলে শুরু থেকেই খারাপ না ব্যাপারটা, শুরুতেই তুমি জানতে বিবাহিতা। অ্যান্ড উড ইফ সাকসেসফুল ফ্রি ইউ ফর দ্য কমপ্লেশন অফ দিস ইমোরাল প্রজেক্ট। তাহলে কি বলছে, এবং যদি তুমি সাকসেসফুল হতে ব্যাপারটা, তাহলে তুমি তো এই একটা অনৈতিক কাজ করে ফেলতে, এই প্রজেক্টটা তুমি সম্পূর্ণ করে ফেলতে। দেখো প্রজেক্ট বলছে, জাজ কিভাবে একটা মানুষের জীবনের একটা ঘটনা, সেটাকে বিজনেস টার্ম ইউজ করছে, প্রজেক্ট, ঠিক আছে। ইউর কাউন্সিল হ্যাজ মেড অ্যান অ্যাটেম্প্ট টু ট্রেস ইউর অফেন্স ব্যাক টু হোয়াট হি সিমস টু সাজেস্ট ইজ আ ডিফেক্ট ইন দ্য ম্যারিজ ল। আচ্ছা বেশ, এখানে দেখো এই জায়গাটা ও কিন্তু ভালোভাবে নোটিস করেছে ব্যাপারগুলো, যে তোমার ফল্ডারের হয়ে একবার ফ্রম কি বলেছিল, যে ডিভোর্স যদি ম্যারিজ লতে, কি ম্যারিজ লতে ডিভোর্সের জন্য, ম্যারিজ লর এগেনস্টেই তো, ম্যারিজ লর সঙ্গেই তো ডিভোর্সটা জড়িত। তাহলে ওখানে বলেছিল যে একজন যদি ডিভোর্স চায়, মানে ইফ আ গার্ল অর ইফ আ ওয়াইফ ওয়ান্টস ডিভোর্স ফ্রম হিজ হাজব্যান্ড, তাহলে কি সি মাস্ট হ্যাভ শো সাম ইস্যুস। কি বলেছিল, যে শুধুমাত্র মারধর করে এইটা দেখালে হবে না, তার অন্য কারোর মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে, সেইটাও শো করতে হবে। সেইটাই বলছে এখানে, যে তোমার কাউন্সিল অর্থাৎ ফ্রমও একটা জিনিস আমার সামনে রিপ্রেজেন্ট করেছিল, সেটা হলো ম্যারিজ লতে, আমাদের লতে যেখানে বিবাহের ল, সেইখানে যে ডিফেক্ট আছে, বুঝতে পারছো কোন ডিফেক্টের কথা বললো? তাহলে ওই যে শুধুমাত্র টর্চার করে বললে হবে না, অ্যাসাল্ট করে বললে হবে না, তার রিলেশন থাকতে হবে,
এই যে এই ডিফেক্টটা তুলে ধরলো ফ্রম আমাদের সামনে, হি হ্যাজ মেড অ্যান অ্যাটেম্প্ট অলসো টু শো দ্যাট টু পানিশ ইউ উইথ ফার্দার ইমপ্রিজনমেন্ট উড বি আনজাস্ট। তাহলে সে শুধুমাত্র ম্যারেজের লর ডিফেক্ট দেখেনি, এবার কি একটা সামাজিক পন্থা যদি দীর্ঘদিন ধরে চলে আসে, একটা ম্যারেজ ল হয়ে আসছে ওই সোসাইটিতে, এবার ফ্রম হঠাৎ করে বলছে যে এটা ভুল, তাহলে মানুষ কি মেনে নেবে? তখন ধীরে 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 পরিবর্তনটা হয়। সেইটাই বলতে চাইছে, ও প্রথমত এরকমভাবে আঙুল দেখালো ম্যারেজ লকে, তারপরে কি বললো, তোমাকে যদি ফার্দার ইমপ্রিজনমেন্ট আর অধিকতর বন্দিদশা, অধিকতর কেন বলেছে, কেননা জুলাই থেকে কিন্তু মানে তোমার 18 তারিখে গ্রেপ্তার হয়েছিল, তারপরে অক্টোবরে ওর বিচার চলছে, মানে ততদিন ওই 2.5-3 মাস জেলেই কিন্তু ছিল। তারপরে আবার যদি সে রায় দেয় ওর বিপক্ষে, ফলটারকে আবার জেলে যেতে হবে। তার জন্য এখানে ফ্রম বলেছিল যে ফলটারকে যদি আপনি আবার জেলে পাঠান সেইটা আনজাস্ট হবে, সেইটা অন্যায় হবে। I do not follow him in these flights। তাহলে ফ্লাইটস বুঝতে পারছো, ফ্লাইটস যেমন একটা নীতিবাক্য হয় না যে who has imagination without learning has flights but no feet। তাহলে এখানে একটা কথাই বলতে চাইছে, ফ্লাইট শব্দটার অর্থ একটা ইমাজিনেশন, শুধুমাত্র ইমাজিনেশন, জ্ঞান নাই, কেবল কিছু নাই, কোনো ইয়ে নাই, নলেজ নাই, খালি ইমাজিনেশন আছে। সেইটাই বলছে এখানে যে তার এই যে ইমাজিনেটিভ সেই সমস্ত কথা, যে এই যে আনজাস্ট হবে, অন্যায় হবে, তোমাকে শাস্তি দেওয়া, ম্যারেজ লতে ডিফেক্ট, এইগুলোতে না আমি তাকে ফলো করতে পারছি না। আই ডু নট ফলো, আমি তাকে অনুসরণ করতে পারছি না। দ্য ল ইজ হোয়াট ইট ইজ, ল আইন তো আইনই হবে, বাস। এ ম্যাজেস্টিক এডিফিস, ম্যাজেস্টিক মানে বুঝতে পারছো বিশাল ব্যাপার, আর এডিফিস শব্দটার অর্থ অট্টালিকা, প্রাসাদ। তাহলে এখানে লকে দেখো একটা কঠোর জিনিসের সঙ্গে তুলনা করেছে, যদিও বাইরে থেকে চাকচিক্যময়, তাহলে এখানে বলেছে যে এ গ্র্যান্ড লার্জ বিল্ডিং, ল আমাদের, আইন আমাদের এরকম, শেল্টারিং অল অফ আস, যেটা আমাদের সকলেরই মাথার উপর ছাদ, আশ্রয় দেয় আমাদেরকে। ইচ স্টোন অফ হুইচ রেস্ট অন অ্যানাদার, ঠিক বাড়ির মতো বর্ণনা করেছে। একটা বাড়ি যেমন একটা ইটের উপর আর একটা ইট ডিপেন্ড করে, তাই না? একটার পর একটা ইট গেথে গেথে লটা তৈরি করা হয়, বাড়িটা তৈরি করা হয়, সেটাই বলেছে। লও তাই, আইনের শাখাটাও তাই। সেই জন্য আমি কিন্তু কোথাও একটুখানি মানে অবজ্ঞা করতে পারি না, একটুখানি দয়া হলো, ফলটারকে ছেড়ে দিলাম, সেইটা সিগন্যালটা দিয়ে দিল যে আমি ফলটারকে সহজে ছাড়ছি না, বুঝতে পারছো? আই এম কনসার্নড অনলি উইথ ইটস অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে কি আমি কনসার্ন, আমি জাস্ট এইটার পরিচালনাটা, এইটার আইনের প্রয়োগ ব্যবস্থার সঙ্গে যুক্ত, ঠিক আছে? আই এম কনসার্ন, আমি জাস্ট এইটা বিবেচনা করবো যে আইন কিভাবে প্রয়োগটা করতে হবে। আমি তো আইনের প্রতিনিধি, আমি দেবদূত আইনের, এখানে জাজ বলছে ধরুন দ্য ক্রাইম ইউ হ্যাভ কমিটেড ইজ আ ভেরি সিরিয়াস ওয়ান। তাহলে এই একটা মারাত্মক কথা বলে দিল জাজ, কাকে উদ্দেশ্য করে? ফলটার, যে তুমি যে অন্যায়টা করেছো না সেটা ভেরি সিরিয়াস, খুব সিরিয়াস, বিখ্যাত ব্যাপার, গম্ভীর ব্যাপার, গ্রেভ, এই সমস্ত কিছু আগে বললো। আই ক্যান নট ফিল ইট ইন অ্যাক্রোডেন্স উইথ মাই ডিউটি টু সোসাইটি টু এক্সারসাইজ দ্য পাওয়ার্স আই হ্যাভ ইন ইউর ফেভার। তাহলে কি বলেছে দেখো, আই ক্যান নট ফিল ইট ইন অ্যাক্রোডেন্স উইথ মাই ডিউটি। তাহলে কি বলেছে দেখো, এই যে ডিউটি থেকে মানে সোসাইটি থেকে যে আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, এই র্যাঙ্কে আমি আছি, সেইটা আমি তোমার পক্ষে ফেভার দিয়ে, বুঝতে পারছো? এক্সারসাইজ দ্য পাওয়ার আই হ্যাভ ইন ইউর ফেভার। তাহলে তোমাকে শাস্তিটা কম দেখিয়ে বা তোমার প্রতি সহানুভূতি দেখিয়ে সেই জায়গাটা কিন্তু আমি কলঙ্কিত হব না, সেটাই বলতে চেয়েছি, ঠিক আছে? সোসাইটির দায়িত্বটা আমি পালন করতেই হবে। ইউ উইল গো টু পেনাল সার্ভিটিউড ফর 3 years। এই জায়গাটার জন্য আমি বললাম প্রচুর শর্ট কোয়েশ্চেন হবে, তাই না? এখানে বলছে দেখো তোমাকে এবার 3 বছরের জন্য একদম সেই, এবার দেখো পেনাল সার্ভিটিউড শব্দটার কি অর্থ বলো তো? রিগোরাস ইমপ্রিজনমেন্ট, সার্ভিটিউড। এবার বলেছে যে কঠোর শাস্তি, 3 বছর। এখন বর্তমানে জেলের অবস্থা শুনছো, জানো, এখানে বাড়ির থেকেও ভালো, ঠিক আছে? এবার তখনকার দিনে কিন্তু রিগোরাস ইমপ্রিজনমেন্ট, খেতেও দেওয়া হতো না। এখনও হয়তো কোথাও এখন তো জেল নামই নাই না, সংশোধনাগার, এখন সংশোধন হয়ে আসছে, না আসছে নাম সংশোধনাগার, যাই হোক। তাহলে এখানে কি বলেছে যে 3 বছরের জন্য তোমাকে ওই যে বলে সশ্রম কারাদণ্ড দেওয়া হলো, ঠিক আছে? তাহলে রিগোরাস ইমপ্রিজনমেন্ট, পেনাল সার্ভিটিউড মানে রিগোরাস মানে কঠোর, ইমপ্রিজন মানে বন্দি দশা। ফলটার কি বলছে দেখো, হু থ্রু আউট দ্য জাজ স্পিচ হ্যাজ লুকড অ্যাট হিম স্টেডিলি। ফলটার কি বলছে দেখো, এই যে জাজ এতক্ষণ ধরে বেশ বড় একটা লেকচার দিয়ে গেল, শুনে গেল, তখন ফলটা তার দিকে তাকিয়েছিল সোজাসুজিভাবে। লেটস হিজ হেড ফল টুয়ার্ডস অন হিজ ব্রেস্ট, আর তো উপায় নেই, শুনে নিল। এবার যখন মানুষের মানুষের মাথাটা বুকের উপর মানে নুয়ে পড়ে, মানে কি সমস্ত শরীরের এনার্জি, সে প্রায় মৃতপ্রায়ের মতো হয়ে গিয়েছে, বুঝতে পারছো? তার বুকের উপর মাথাটা মানে
কি বলবো এগিয়ে এলো, ঠিক আছে, মাথাটা ধীরে 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 মানে থুতনিটা বুকের উপর লেগে গেল। রুথ স্টার্টস আপ শব্দটার অর্থ এখানে স্টার্টেল, একদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা রুথ কি করছে দেখা ফ্রম হার সিট অ্যাজ হি হ্যাজ টেকেন আউট বাই দ্য ওয়ার্ডার্স মানে সেই যে তোমার যে দারোয়ানগুলো থাকে তারাও এবার কিন্তু ফলডারকে নিয়ে যাওয়ার জন্য, যেহেতু ওরা এগিয়ে এলো, ওরা যেই নিয়ে যেতে থাকলো, মানে এবার তো ওর শাস্তিটা পেয়ে গেল না, ওকে নিয়ে যেতে লাগলো, আর রুথ তার দিকে কিন্তু তাকিয়ে থাকলো, সিট আপ হয়ে মানে উঠে পড়লো। দেয়ার ইজ আ বাসেল ইন কোর্ট। এবার এটা হয়, দেখো সিনেমা সিরিয়ালে দেখায়, বা রিয়েলে যদি কেউ দেখে থাকো তাহলে দেখবে যে হঠাৎ করে একটা রায় দেওয়ার পরেই কিন্তু মানুষজনের মাঝে ডিসকাশন চলতে থাকে যে হ্যাঁ ঠিক দিয়েছে, কেউ বলবে না না একটুখানি ভুলই হলো, নানা রকম বাসেল চলছে। বাসেল শব্দের অর্থ তাহলে নয়েস অ্যান্ড মুভমেন্ট বলতে পারো, নড়াচড়াও হয় মানুষের। দ্য জাজ বলবো, আবার দেখিয়ে বলবো ওই ছেলেটা বেশ ঠিকই হয়েছে, হ্যানা তেনা এইসব বলে। দ্য জাজ কি বলছে, স্পিকিং টু দ্য রিপোর্টার্স। দ্য জাজ দেখো এই জায়গাটা একটুখানি যদিও আইরনিক্যাল, এখানে তোমার গার্লস ওয়ার্ড দিয়ে আইরনিক্যালি ব্যবহার করেছে জায়গাটা লেখক আমাদের, যে স্পিকিং টু দ্য রিপোর্টারদেরকে বলছে যে সাংবাদিকদেরকে, জেন্টলম্যান অফ দ্য প্রেসের যারা এখানে আছেন মানে সোশ্যাল মিডিয়ার, ফেসবুকে আপলোড করে দিও না তোমার আমাদের রুথের নাম, সেইটাই বলছে। যাই হোক, আই থিঙ্ক দ্যাট দ্য নেম অফ দ্য ফিমেল উইটনেস শুড নট বি রিপোর্টেড। তাহলে কি বলছে যে আমার মতে যে রুথের নামটা যেন উঠে না আসে, তাই না, রুথের নামটা আপনারা রিপোর্ট করে দেবেন না। রুথের যে ফলটার কিন্তু অনুরোধ করেছিল, এই জায়গাটা একটুখানি ঠিক করলো, কিন্তু আর লাভ আছে? দ্য রিপোর্টার্স বো দেয়ার অ্যাকুইসেন্স শব্দটার অর্থ সম্মতি, মৌন সম্মতি, ঠিক আছে, যেখানে মাথা নড়িয়ে আমরা বলি না হ্যাঁ না বেশ ঠিক আছে এরকম। তাহলে যারা তোমার সংবাদ মাধ্যম থেকে সাংবাদিক এসেছিলো তারা মাথা নাড়িয়ে মৌন সম্মতি জ্ঞাপন করলো। দ্য জাজ টু রুথকে কি বলছে দেখো, হুস ইজ স্টিয়ারিং ইন দ্য ডিরেকশন ইন হুইচ ফলডার হ্যাজ ডিসঅ্যাপিয়ার। তাহলে রুথ কিন্তু তখন ফলডার যে রাস্তা দিয়ে মানে ফলডারকে যে ডোর দিয়ে বাইরে নিয়ে যাওয়া হলো সেই দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, স্টিয়ারিং মানে এক দৃষ্টিতে তাকানো থাকা। এবার জাজ কি বলছে দেখো যে ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইউর নেম উইল নট বি মেনশনড। তাহলে একজনের নিজের লাইফ পার্টনার যার উপর ডিপেন্ড করেছিল তাকে পুলিশ গ্রেপ্তার করে ধরে নিয়ে চলে গেল, তার 3 বছরের সশ্রম কারাদণ্ড হবে। আর এবার ও এখানে কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছে, দেখো বলছে যে তুমি কি শুনলে যে তোমার নামটা এখানে উল্লেখ করা হবে না। ও যদি সেরকম যদি সে স্বার্থপর হতো তাহলে বলতো কোনো ব্যাপার নাই, ঠিক আছে, আমার নাম উঠে না এলি হলো ফল্টারে যা হবে হোক, কিন্তু তা তো নয়। কক্স অ্যান্ড পুলিং হার স্লিভ, ও কিন্তু খেয়ালই করে না, রুথ এক দৃষ্টিতে ফল্টারের দিকেই তাকিয়েছিল, যে মানে যে রাস্তা দিয়ে চলে গেল। ও কি হয় সেরকম অবস্থায় কি অবস্থা হবে মনের, বুঝতে পারছো, রুথেরও তাই। পুলিং হার স্লিভ শব্দটার অর্থ ধরে নাও ড্রেসের বা আপার গার্মেন্টের যে অংশটুকু একটুখানি তোমার ঝুলন্ত অবস্থায় থাকে, ঢিলেঢালা পোশাকের বা হাতের যেমন ধরে নাও স্লিভ, ঠিক আছে, সেই ড্রেসটা ধরে একটু টানলো আর কি, পুলিং। কক্সন দ্য জাজ ইজ স্পিকিং টু ইউ, কক্সন ওকে বলছে যে জাজ তো তোমার সঙ্গে কথা বলছে। রুথ টার্নস মানে ও চাইলো হ্যাঁ হুঁ কিছু একটা বললুক হয়তো। রুথ টার্নস স্টিয়ার্স অ্যাট দ্য জাজ, রুথ একবার জাজের দিকে দেখে নিল ঘুরে, টার্নস অ্যাওয়ে, তারপরে আবার অন্যদিকে তাকাতে থাকলো, মানে যেদিকে ও দেখতে লাগলো। দ্য জাজ কি বলছে দেখো, আই শ্যাল সিট রাদার লেট টুডে। এই জায়গাটা কিন্তু প্রচণ্ড আইরনিক। কি বলছে দেখো, রাদার লেট টুডে, রাদার শব্দ বলছে যে আমি আজকের কেসটা একটুখানি দেরিতেই বসবো, আবার কিছু একটা কেস নিয়ে কল দ্য নেক্সট কেস, বুঝতে পারছো, মানে জাজ এখানে কনজারভেটিভ রোবটের মতো, একটা মেশিনের মতো, একটা মেকানিক্যাল ব্যবহার, যে এত যে একটা ট্র্যাজেডি ঘটে গেল ফল্ডারের লাইফে, ওদের তো একটা ডেলি রুটিনের মতো ব্যাপার না, এগুলো জল খাবার একটা হলো পরে নিয়ে এসো এরকম ব্যাপার, ও কোনো ব্যাপার নাই, ঠিক আছে, যা হলো ফল্ডারের লাইফ বরবাদ হয়ে গেল হোয়াট এভার, কোনো কিছু ব্যাপার নাই ওর। বলছে কল দ্য নেক্সট কেস, পরের কেসটা নিয়ে এসো। ক্লার্ক অফ দ্য অ্যাসাইজ, বললাম যে কোর্টের ক্লার্ক, অ্যাসাইজ শব্দটা বলেছি আমি, যে একটা পিরিয়ডিক সেশন অনুসারে ইংল্যান্ডে বিভিন্ন রকম ওই ক্রাইমের জন্য বিচারের জন্য একটা করে তোমার সিজন অনুসারে আসর কোর্ট বসতো আর কি, বুঝতে পারলে। টু দ্য ওয়ার্ডারকে বলছে পুল আপ জন বলি, বুঝতে পারছো, নেক্সট কেসের যিনি সেই মানুষটার নাম আর কি, বা জন বুলির কেস বলি না আমরা বাংলায়, রামের কেস শ্যামের কেস, যাই হোক, কেস মানে নট হিয়ার সিএসি। টু ক্রাই ইজ উইটনেসেস ইন দ্য কেস অফ বুলি। তাহলে দেখো বলছে যে ক্লার্ক ওয়ার্ডারকে বললো জন বুলিকে নিয়ে এসো, এবার সকলে টু ক্রাইজ অফ মানে কি করে যে ওয়ার্ডাররা চিৎকার করে না দিয়ে, সেই ওদের যে তোমার গার্ডেলটা থাকে, একটা দণ্ড থাকে রাজদণ্ড, সেটাকে মাটিতে ঠোকে তোমার থ্রাস্ট করে, ঠিক আছে, সেই জন্য বলছে যে জন বুলির সাক্ষ্য প্রমাণকে নিয়ে এসো, নতুন কেস শুরু হবে। দ্য কার্টেন ফলস, আমারও কার্টেন অফ ফলস আজকেই হবে, এখানেই হয়ে গেল।
ঠিক আছে। আর তাহলে বলছে তারপরে আমাদের এই ঘটনাটা শেষ হলো। এইবার কোথায় শুরু হবে বলো তো? শুরুটা হবে অ্যাক্ট 3 সিন 1-এ। সিন 1-এ তোমরা সাধারণ ব্যাপার, জেনারেলি যদি বলা হয় কোথা থেকে শুরু হবে, তাহলে নিশ্চয়ই সে প্রিজনের দৃশ্য থেকে শুরু হবে, ঠিক আছে, যে সেখানে ফল্টার কিভাবে দিন কাটাচ্ছে, এই রকমভাবে অ্যাক্ট 3টা শুরু হবে। তাহলে অ্যাক্ট 2 এই হলো শেষ, অ্যাক্ট 2 শেষ হয়ে গেল। আই হোপ এর মাঝে কোনো অসুবিধা থাকে, মানে থাকতেও পারে, তাহলে জানাও আমাকে, ওকে। অ্যান্ড জাস্ট একটাই কথা বলবো, ভালোভাবে ভিডিওটা বুঝতে, গোটাটা ভালোভাবে দেখে নিও একবার, এবং যে জায়গাগুলো অসুবিধা যদি হয় তাহলে মার্ক করে রেখো, আমাকে তো জানাতেই পারো। প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি, একই কথা রিপিট করি, ডোন্ট মাইন্ড, ঠিক আছে। বেশ, সবাই ভালো থেকো, স্টে গুড, স্টে হ্যাপি, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।